এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, সে পেশায় একজন উকিল, কিন্তু সে সবসময় মিথ্যা কথা বলে, আর মিথ্যা কথা বলে মানুষ ঠকানো যেন তার একমাত্র উদ্দেশ্য। তবে হঠাৎ করেই একদিন তার ছেলের একটা উইশের কারণে তার মিথ্যা বলার স্বভাব পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সে সত্যি কথা বলতে শুরু করে। মনে মনে সে যাই ভাবতো মুখ দিয়ে ঠিক সেটাই বেরিয়ে আসতো। এরপর থেকে তার জীবনের সমস্ত কিছুই উল্টাপাল্টা হয়ে যায়। আর আমাদের আজকের গল্পটা দেখে তোমরা বুঝতে পারবে জীবনে আসলে সত্যের গুরুত্ব ঠিক কতটা। তো এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, এর নাম প্লেচার, আর চাপাবাজিতে সে সকলের ওস্তাদ। তার উপর সে পেশায় একজন আবার উকিল। যাই হোক, আজকে সে আবার অনেক তাড়াহুড়ার মধ্যে আছে, কারণ বাসায় তার ছেলে তার জন্য অপেক্ষা করছে। কিন্তু সে যখন কাজ শেষ করে বাইরে বের হচ্ছিল, তখন তার অন্য একটা কাজ বেঁধে যায়, যার কারণে সে আবার কাজে চলে যায়। এদিকে আমরা প্লেচারের একমাত্র ছেলে ম্যাক্সকে দেখতে পাই, যে তার ক্লাসেই ছিল। তখন ক্লাস টিচার সবাইকে তাদের বাবার সম্পর্কে বলতে বলছিল। একজন বলে তার বাবা পুলিশ ইন্সপেক্টর, আর একজন বলে তার বাবা ইঞ্জিনিয়ার। কিন্তু যখন ম্যাক্সের পালা আসে, সে তখন উত্তরে বলে আমার বাবা একজন লায়ার। যেটা শুনে টিচার পুরো অবাক হয়ে যায়, কারণ ম্যাক্স পরিচয় দিচ্ছে তার বাবা একজন মিথ্যুক। তো এরপর টিচার যখন ম্যাক্সকে আরেকটু ভালোভাবে জিজ্ঞাসা করে, তখন ম্যাক্স বলে যে আমার বাবা কোর্টের জজের সামনে কথা বলেন। আর এটা শুনে টিচার খুব ভালোভাবে বুঝতে পারেন যে তার বাবা একজন লয়ার। তবে ম্যাক্স কিন্তু তার টিচারকে মিথ্যা কিছু বলেনি, আসলে তার বাবা একজন বড় মাপের লায়ার। এরপরই দেখা যায় স্কুল শেষ করে ম্যাক্স তার বাড়িতে তার মায়ের সঙ্গে বসে তার বাবার জন্য অপেক্ষা করছিল, কারণ তার বাবা তাকে কথা দিয়েছিল তিনি তাকে আজকে রেসলিং দেখাতে নিয়ে যাবেন। কিন্তু প্লেচার তার কথা রাখতে পারেনি। কিন্তু তাতে কি হয়েছে, প্লেচার অনেক সুন্দর করে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতে পারে। বাড়িতে শেষে দু একটা কথা বলেই তার পরিবারের মন জয় করে ফেলে। আর এভাবেই দিনের পর দিন চলে আসছিল। তবে প্লেচার আর তার ওয়াইফের মধ্যে কিন্তু এটা নিয়ে আগে একবার ঝামেলা হয়েছিল, আর যার কারণে তারা এখন আলাদা হয়ে গিয়েছে। প্লেচার এখন তার ওয়াইফের সঙ্গে থাকে না, বেশ কিছুদিন আগেই তারা ডিভোর্স নিয়ে নিয়েছে। এখন শুধুমাত্র তাদের ছোট্ট ছেলেটার জন্যই তারা একে অপরের সঙ্গে সম্পর্ক রেখেছে। প্লেচারের ওয়াইফের নাম রিডি, আর দেখতে দেখতে রিডির নতুন বয়ফ্রেন্ডও সেখানে চলে আসে। নিজের ওয়াইফের বয়ফ্রেন্ডকে দেখে প্লেচার উপরে উপরে অনেক হাসলেও ভিতরে ভিতরে সে হিংসায় জ্বলে পুড়ে মরছিল। এরপর তারা সেখানে কথাবার্তা শেষ করে প্লেচার ম্যাক্সকে নিয়ে চলে যায় রেসলিং দেখতে। তখন রাস্তায় একটা ভিক্ষুক তার কাছে টাকা চায়। তখন প্রতিদিনের মতোই প্লেচার তাকে বলে আমার কাছে ভাঙতি নেই। এরপরই প্লেচার সোজা ম্যাক্সকে নিয়ে প্রথমে চলে যায় তার অফিসে, কারণ তার অফিসে তার অল্প কিছু কাজ বাকি ছিল। ওগুলো শেষ করে তারপরে সে তার ছেলেকে নিয়ে রেসলিং দেখতে যাবে। ভেতরে যাওয়ার পর প্লেচারের সবার প্রথমে তার এক কলিগের সাথে দেখা হয়ে যায়, যে তার চুলগুলোকে অদ্ভুত রকম করে সাজিয়ে রেখেছিল। তাকে দেখতে পুরো জোকারের মতো লাগছিল। কিন্তু প্লেচার তাকে দেখে তার সামনে তার অনেক প্রশংসা করে, কিন্তু মনে মনে সে তাকে নিয়ে অনেক হাসে। তারপর সেখান থেকে একটু সামনে এগোতেই তার একটা মোটা বন্ধুর সঙ্গে তার দেখা হয়। তাকে নিয়েও প্লেচার সেখানে মিথ্যা প্রশংসা করে। সে তার ওই বন্ধুকে বলে যে মোটা হওয়া একটা বিশেষ ধরনের পার্সোনালিটি, যেটা সে ধরে রেখেছে। এরপর প্লেচার ম্যাক্সকে নিয়ে সোজা চলে যায় তার অ্যাসিস্ট্যান্টের কাছে। এই বয়স্ক মহিলাটা হলো প্লেচারের অ্যাসিস্ট্যান্ট, ওনার নাম লুচি। এরপর কথায় কথায় ম্যাক্স যখন তাদের সামনে নিজের জন্মদিনের কথা বলছিল, তখনই প্লেচারের তো মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ আজ তো তার ছেলেরই জন্মদিন। সে একদমই ভুলেই গিয়েছে। তাই কোনো মতে কৌশলে সে তার ছেলেকে তার রুমে পাঠিয়ে দেয়, আর লুচিকে জিজ্ঞাসা করে এখন সে কি করবে। তখন লুচি তাকে রিল্যাক্স হতে বলে, কারণ সে আগে থেকেই জানতো প্লেচার তার ছেলের জন্মদিনের কথা ভুলে যাবে। এর জন্য সে আগে থেকেই তার ছেলের জন্য একটা জন্মদিনের গিফট কিনে রেখেছিল, আর এর ফলে প্লেচার এবারের মতো বেঁচে গেল। এরপরই ওখানে প্লেচারের বস মেরিন্ডা চলে আসে। প্লেচার তখন নিজের বসের সঙ্গে ভালোই ফ্লার্ট করতে শুরু করে, আর এই কারণে প্লেচারকে সবাই বেশ পছন্দও করে, কারণ সে খুব সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারতো। এরপর সে তার বসের কথা শুনে মনে করে যে মিরিন্ডা হয়তো তাকে আজকে রাতের জন্য ডেটে যেতে বলছে। কিন্তু একটু পরেই সে বুঝতে পারে যে মিরিন্ডা তার জন্য একটা নতুন কেস নিয়ে এসেছে। আজকে রাতের মধ্যেই নাকি ওই কেসটা তার পুরো স্টাডি করতে হবে। এই কারণে ওখান থেকে নিজের রুমে ফিরে সে তার ছেলে ম্যাক্সকে বলে যে আজকে আমি আর আমার কথা রাখতে পারলাম না, তাকে সে অন্য একদিন রেসলিং দেখাতে নিয়ে যাবে। এটা শুনে ম্যাক্সের অনেক মন খারাপ হয়ে যায়। এভাবে কাজ করতে করতে সকাল হয়ে যায়। এরপর সকালে ম্যাক্স যখন তার বাবাকে খুঁজতে আসে, তখনও সে তার বাবাকে কাজ করতে দেখে। আর সকালবেলা ম্যাক্সকে ওখানে দেখে তো প্লেচার তাকে জন্মদিনের উইশ করে, আর তাকে বলে গত রাতেই নাকি তার জন্মদিনের বক্স সে খেয়ে ফেলেছে। প্লেচারের এরকম কথাবার্তা শুনে বোঝাই যায় যে সে খুবই মজার একটা মানুষ। তবে তার একটা বড় সমস্যা হলো সে কখনো কথা দিয়ে সেটা রাখতে পারে না, এমনকি কখনো সে তার প্রিয়জনদের সময় পর্যন্ত দিতে পারে না। কারণ জন্মদিনের গিফট হিসেবে বেসবলের কিটগুলো পেয়ে ম্যাক্স যখন তার বাবাকে তার সঙ্গে খেলার কথা বলে, তখন তার বাবা বলে যে আমার হাতে এখন একটুও সময় নেই বাবা, আমরা রাতের বেলায় পার্টিতে একসঙ্গে খেলবো। যার কারণে ম্যাক্সের আবারও মন খারাপ হয়ে যায়।
এর কিছুক্ষণ পর ম্যাক্সের মা রিডি তার বয়ফ্রেন্ডকে নিয়ে ম্যাক্সকে নিতে চলে আসে। এখানে দেখা যায় প্লেচার ম্যাক্সকে গিফট দিয়ে যতটা না খুশি করতে পেরেছিল, তার মায়ের বয়ফ্রেন্ড তার সঙ্গে একটু সময় কাটিয়ে তাকে আরো বেশি খুশি করে তোলে। আসলে বাচ্চারা তো দামি গিফটের থেকে মা বাবার সঙ্গটাকেই বেশি পছন্দ করে, তবে প্লেচারের এতে তেমন একটা কিছু যায় আসে না। সে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখে সেখান থেকে চলে যায়। এরপর প্লেচার তার নতুন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে আসে। এই মহিলাটা তার হাজবেন্ডের সঙ্গে চিট করেছে। নিজের হাজবেন্ড থাকা সত্ত্বেও শূন্য আরো 7 থেকে 8টা ছেলের সঙ্গে একই সঙ্গে সম্পর্ক চালিয়ে গিয়েছে। তবে এই মহিলার আবার ওই হাজবেন্ডের ঘরে 2টো সন্তানও আছে, আর এখন তার হাজবেন্ড চায় তার ওই 2 সন্তানকে তার কাছেই রেখে দিতে, আর তার বিরুদ্ধে কোর্টে মামলা করেছে সে। আর এখন এই মহিলা চায় তার হাজবেন্ডের থেকে আলাদা হতে, তবে সে চায় তার হাজবেন্ডকে এখানে দোষী সাব্যস্ত করতে, তাহলে সে অনেক মোটা অঙ্কের একটা টাকাও পাবে। তাই সে চায় যে করেই হোক সব দোষ তার হাজবেন্ডের ঘাড়ে চাপিয়ে দিতে। এই মহিলা তো প্রথমে কোনো উকিলের উপরই বিশ্বাস করতে পারছিল না, কিন্তু প্লেচারের কথা শুনে সে একটু আশ্বস্ত হয়। তাই প্লেচারকেই তার উকিল হিসেবে নিয়োগ দেয়। আর প্লেচারের এইরকম পারফরমেন্স দেখে তো তার বস মিরিন্ডাও প্লেচারের উপর ইমপ্রেস হয়ে যায়, এমনকি সে প্লেচারের সাথে ঘনিষ্ঠ হতেও শুরু করে। অপরদিকে বাড়িতে ম্যাক্সের জন্মদিনের আয়োজন করা হয়, কিন্তু এখনো তো প্লেচারের কোনো খবরই নেই। এই কারণে রিডি অনেকটা রেগে যায়। তখন তার বয়ফ্রেন্ড তাকে শান্ত করার চেষ্টা করে। আসলে কিছুদিন আগে রিডির বয়ফ্রেন্ড তাকে একটা ডিনারে নিয়ে গিয়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল, কিন্তু রিডি সেদিন তার এই কথার কোনো উত্তরই দেয়নি। তাই সে আজকে আবারও তাকে জিজ্ঞাসা করে যে সে কি এখনো প্লেচারের জন্য চিন্তা করে। প্লেচার কখনোই তাকে সময় দিতে পারেনি, এমনকি সে কখনো তার প্রতি লয়াল ছিল না। তাহলে এখনো কেন সে তার কথা চিন্তা করে? তখন রিডি তাকে জানায় যে আমি শুধু আমার ছেলের জন্যই তাকে এখনো পাত্তা দেই, কারণ ম্যাক্স তাকে অনেক বেশি ভালোবাসে। যদি আমি তোমাকে বিয়ে করে অন্য কোথাও চলে যাই, তাহলে আমার ছেলেটা তার বাবার আদরের থেকে বঞ্চিত হবে। এদিকে অনেকক্ষণ হয়ে যাওয়াতে প্লেচার এখন ওই পার্টিতে আসছে না, তাই রিডি এবার তাকে ফোন করে। আর ঠিক ওই সময় প্লেচার আবার তার বসের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাই সে রিডিকে বলে আমার একটা আর্জেন্ট কাজ এসে পড়েছে, তাই আমি আসতে পারছি না। এটা বলেই সে ফোনটা কেটে দেয়। অন্যদিকে প্লেচার আসছে না বলে ম্যাক্স কিছুতেই তার কেক কাটতে রাজি হচ্ছিল না। রিডি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে যে তুমি যদি আজকে কেকটা দ্রুত কেটে ফেলো, তাহলে ঈশ্বর কিন্তু তোমার একটা উইশ পূরণ করবে। এটা শুনেই ম্যাক্স তখন একটা উইশ করে, আর সে উইশ করে যে আজকের পর থেকে যেন তার বাবা আর কখনোই মিথ্যা কথা বলতে না পারে। ম্যাক্সের এই উইশটা সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা গ্রান্ট করে নেয়। আর এদিকে ম্যাক্স কেবল তার বস মিরিন্ডার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়ে উঠেছে। তার বস যখন তাকে জিজ্ঞাসা করে কেমন লাগলো তোমার সময়টা, তখন উত্তর দিতে গিয়ে ম্যাক্স বরাবর যেমন মিথ্যা কথা বলে সেরকমই কিছু একটা বলতে যাচ্ছিল। আর ঠিক সেই সময়ে তার মুখ দিয়ে সত্যি কথা বের হয়ে আসে। সে বলে যে আসলে যতটা ভালো ভেবেছিলাম অতটাও ভালো লাগেনি। এটা শুনে তার বস তো তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। তবে ম্যাক্স বেশ আশ্চর্য হয়ে যায়, কারণ সেটা ভাবতেই পারছিল না যে আমি তো এই কথা বলতে চাইনি, তাহলে আমার মুখ থেকে এই কথা কিভাবে বের হয়ে আসলো। তো এর পর দিন সে যখন অফিসে যাওয়ার জন্য লিফটে উঠতে যাবে, তখনই একটা মেয়েকে দেখতে পায় সে, আর তাকে অনেক ভালো লেগে যায়। তাই স্বভাব অনুযায়ী সে মেয়েটার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। প্রথম সব ভালোই চলছিল, কিন্তু যখনই সে মেয়েটার প্রশংসা করতে যাবে, তখনই তার মনের কথা বেরিয়ে আসে। মানে তোমরা তো বুঝতেই পারছো সে কি চিন্তা করছিল। আর এই কথাগুলো না চাইতেও যখন তার মুখ দিয়ে বের হয়ে আসে, সে তো পুরো বিপদে পড়ে যায়। আর ওই মেয়েটাও তখন বেশ অবাক হয়ে যায়। একটু আগে যেই লোকটা তার সঙ্গে ফ্লার্ট করছিল, সে তাকে নিয়ে সব পচা পচা কথা বলছে। আর তার এইসব পাগলামি দেখে মেয়েটা তাকে কেলিয়ে লিফট থেকে বের করে দেয়। প্লেচার প্রতিদিন যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তাতে একটা ভিক্ষুক তার কাছে প্রতিদিনই টাকা চাইতো। আর সে তাকে বারবার একটা কথাই বলতো যে তার কাছে ভাঙতি টাকা নেই। কিন্তু আজকেও যখন ওই ভিক্ষুক তার কাছে টাকা চায়, তখন প্লেচার নিজের মুখ বন্ধ রাখার অনেক চেষ্টা করে, কিন্তু অবশেষে সে ভিক্ষুককে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলে, যেগুলো আসলে তার মনের কথা ছিল। এরপর সে যখন কোর্টে যায়, তখন প্লেচারের বিপরীত পক্ষে থাকা উকিল তার সঙ্গে একটু হাই হ্যালো করতে আসে। এরপর তিনি প্লেচারকে জিজ্ঞাসা করে যে কোন যুক্তিতে প্লেচার সেই মহিলার কেসটা লড়তে এসেছে, কারণ ওই মহিলা সরাসরি 7 জনের সঙ্গে অ্যাফেয়ার চলছিল। তখন প্লেচার ভাবছিল আমি তো আজকে ভরি ভরি মিথ্যা কথা বলবো আর এই কেসটা জিতেই ছাড়বো। কিন্তু এগুলো যখন সে ভাবছিল, তখন তার মুখ দিয়ে সত্যি কথাগুলাই বের হয়ে আসে। আসলে প্লেচার খুব ভালো করে জানে যে তার মক্কেল দোষী, তবুও সে প্ল্যান করছিল যে মিথ্যা কথা বলে সেই কেসটা জিতে যাবে। এরপর যখন কোর্টের জজ সাহেব প্রবেশ করে আর তাদের শুনানি শুরু হয়, তখন প্লেচার তার সামনে ভুরি ভুরি মিথ্যা কথা বলার বদলে সব সত্যি কথাই গল গল করে বলতে শুরু করে। যেখানে কথা ছিল সে তার মক্কেলকে বাঁচাবে, সেখানে সে তার মক্কেলকে উল্টো ফাঁসিয়ে দিচ্ছে। এমনকি ওই সত্য কথাগুলো আটকাতে গিয়ে প্লেচারের চেহারায় অদ্ভুত ধরনের এক্সপ্রেশন ফুটে ওঠে, যেগুলো দেখে জজ সাহেব নিজে অনেকটা ভয় পেয়ে যায়। যেই কারণে প্লেচারের একটু সুস্থতার জন্য জজ সাহেব কোর্টের টাইম লাঞ্চের পর করে দেয়। এরপর সেখান থেকে যাওয়ার সময় তার সঙ্গে যারই দেখা হচ্ছিল, সবাইকে সে একটা করে সত্যি কথা বলে দিচ্ছিল। ও যে মনে আছে গল্পের শুরুতেই তার একটা অদ্ভুত চুলের বন্ধুকে দেখে সে প্রশংসা করেছিল, এবার সে তাকে সত্যি কথা বলে দেয়। অর্থাৎ তাকে যে বানরের মতো লাগছে
সেটা সে তাকে বলে দেয়। মোটা ফ্রেন্ডটাকে সে ভুটকি বলে খেপায়, এমনকি সে তার রুমে বসে তার প্রাক্তন ওয়াইফ রেডিকেও কল করে, এমনকি তাকেও সে সত্যি কথা বলে দিচ্ছিল যে গত রাতে সে তার নিজের বসের সঙ্গে অন্তরঙ্গ হয়েছিল, সে আজকেও আসতে পারবে না কারণ তার একটা অদ্ভুত সমস্যার কারণে কোর্টের টাইম পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রেডি তো এসব কথা একেবারেই বিশ্বাস করে না, কারণ সে তো আগে থেকেই তাকে চেনে। আর রেডি আজকে তার উপর এতটাই বিরক্ত হয়ে গিয়েছে যে সে প্লেচারকে সরাসরি বলেই দেয় সে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে এই শহর ছেড়ে চলে যাবে। তাই প্লেচারকে সে শেষবারের মতো তার ছেলের সঙ্গে একবার দেখা করে নিতে বলে। এটা ভেবে তো তার মাথায় একদম আকাশ ভেঙে পড়ে, তবে তার ওয়াইফ যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে করছে এইটা ভেবে নয়, সে কষ্ট পাচ্ছিল যে তার ছেলেকে সে আর দেখতে পারবে না। এরপর সে তার ছেলেকে দেখার জন্য অনেক জোরে জোরে গাড়ি চালাতে থাকে, কিন্তু সামনেই পুলিশ অফিসার তাকে আটকে দেয় এবং সে পুলিশ অফিসারকে এটাও বলে যে আমি এর আগে 50 বার এরকম জোরে গাড়ি চালিয়ে গিয়েছি, কিন্তু কেউ আমাকে আজ পর্যন্ত একটা কেসও দিতে পারেনি। আর এটা শুনে পুলিশ এবার তার গাড়িটাকে আটকে রাখে। গাড়ি না থাকার কারণে তাকে তার ওয়াইফের কাছে হেঁটেই পৌঁছাতে হয়, আর এই কারণে তার এবারও লেট হয়ে যায়। এরপর প্লেচার রেডিকে সব সত্যি কথা বলতে শুরু করে যে আজকে তার সাথে কি কি হয়েছে, কিন্তু রেডি তার একটা কথাও বিশ্বাস করে না। তবে রেডি কিন্তু প্লেচারকে এখনো মনে মনে অনেকটা ভালোবাসে, তাই তার কথাগুলো রেডির কাছে আজকে একটু অন্যরকম লাগছিল। তো এরপর প্লেচার তার কাছে শেষবারের মতো একটা সুযোগ চায় আর তাকে বলে যে ঠিক আছে, আজকে কিন্তু তোমার কথা রাখতেই হবে। ছুটির পর ম্যাক্স তোমার জন্য স্কুলের বাইরে অপেক্ষা করবে, তুমি একটু তাকে ওখান থেকে রিসিভ করে নিও। এরপর রেডি তাকে আরও বলে যে তুমি কি জানো গতকাল তুমি বার্থডে পার্টিতে না আসার কারণে তোমার ছেলে প্রচণ্ড কষ্ট পায়, আর সে কেক কাটতে যেয়ে খুব মন খারাপ করছিল, তাই সে একটা উইশ করে। সে উইশ করেছিল যে তার বাবা যেন সব প্রকার মিথ্যা কথা বলা বাদ দিয়ে দেয়। এটা বলে রেডি ওখান থেকে চলে যায়। আর এরপর প্লেচার বুঝতে পারে আসলে তার সাথে কেন এমন হচ্ছিল। তো এরপর সে সোজা যায় ম্যাক্সের স্কুলে আর তার ক্লাস টিচারের কাছে রিকোয়েস্ট করে ম্যাক্সকে বাইরে নিয়ে আসে। এরপর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর প্লেচার ম্যাক্সকে বলে যে এবার তুমি উইশ করো যেন তোমার বাবা আবার মিথ্যা কথা বলতে পারে। মানে কি একটা অবস্থা, একবার ভাবতে পারছো? তো ম্যাক্স তো ছোট মানুষ, সে কিছুই বুঝতে পারে না। তো ইচ্ছা না থাকা সত্ত্বেও ম্যাক্স তখন উইশ করে যে তার বাবা যেন আবারও মিথ্যা কথা বলতে পারে। তো এরপর ম্যাক্স চেক করার জন্য যখন আবারও কথা বলতে চায়, তার মুখ দিয়ে আর মিথ্যা কথা বের হয় না, আবারও সত্যি কথাই বের হয়ে যায়। তখন তার ছেলে বলে যে বাবা, আমি গতকাল মন থেকে উইশ করেছিলাম, কিন্তু আজকে আমি আর মন থেকে উইশ করতে পারছি না, হয়তো এই জন্যই হচ্ছে না। তখন সে তার বাবাকে সরি বলে সেখান থেকে চলে আসে। তো এরপর প্লেচার আদালতে চলে যায় আর আদালতে হিয়ারিং এর সময় হয়ে যায়। আর কোর্টে গিয়ে তো প্লেচার অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে, তবে কোনো মতে সে নিজেকে সামলে প্রতিপক্ষকে কথা বলতে বলে। আর ওখানে বিপরীত পক্ষের উকিল সমস্ত রিপোর্ট আর সাক্ষীর উপর ভিত্তি করে এটা প্রমাণ করে যে তার বিপরীত পক্ষের মক্কেলের কাছে প্রতিদিন রাতে আলাদা আলাদা পুরুষ মানুষ আসতো, এমনকি তার হাজবেন্ড ওই মহিলার রুমে একটা রেকর্ডার অন করে রেখেছিল। আর এর থেকে পুরোপুরি প্রমাণ হয়ে যায় যে ওই মহিলার রুমে প্রতিদিন রাতে অপরিচিত পুরুষরা আসতো আর মহিলা তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক করত। এই সব কিছু শোনার পর জজ সাহেব যখন প্লেচারকে এটা নিয়ে জিজ্ঞাসা করে তখন সে কিছুই বলতে পারে না, কারণ সে মুখ খুললেই তার মুখ থেকে তো সত্যি কথা বের হয়ে যাবে। এই জন্য সে ওখান থেকে পালানোর জন্য টয়লেটে যাওয়ার কথা বলে বের হয়ে আসে। টয়লেটে যাওয়ার পর সে পুরো পাগলের মতো ব্যবহার করতে শুরু করে। সে নিজেই নিজেকে আঘাত করে আহত করে ফেলে। সে আসলে প্ল্যান করছিল যে এইভাবে আহত হওয়ার ফলে সে আদালত থেকে আরও কিছুটা সময় পাবে। এরপর ওই অবস্থায় তাকে যখন আদালতে নিয়ে আসা হয়, জজ জিজ্ঞাসা করে যে আরে এটা কিভাবে হলো। তখন সে আবারও সত্য কথাটা বলতে যাবে, কিন্তু ঠিক সেই সময় তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। কে করেছে বা কিভাবে হয়েছে এটা না বলে সে ওখানে নিজের বিবরণ দিতে শুরু করে। সে বলে আমার নাক থেকে রক্ত বের হচ্ছে, আমার মাথা ফেটে গেছে, আমার অনেক বেশি খারাপ লাগছে, এইসবই বলতে থাকে। এমন পরিস্থিতি দেখে জজ সাহেব কোর্টটাকে মুলতবি ঘোষণা করে, কিন্তু এর আগে সে তাকে বলে যে যদি আপনি মনে করেন যে কেসটাকে আপনি চালিয়ে নিতে পারবেন না, তাহলে কিন্তু আজকে আমরা এটা শেষ করে দেব। কিন্তু প্লেজার তো খুব ভালো করেই জানতো যে সেই কেসটা চালিয়ে নিতে পারবে, তাই সে জজ সাহেবকে তখন হ্যাঁ বলে দেয়। এই কারণে জজ সাহেব আদালতের কার্যক্রম আপাতত এখানেই অফ করে দেয়, তবে এটা আগামী দিনে নিয়ে যাওয়ার বদলে সেখানে মাত্র আধা ঘন্টা বিরতি দেয়। এরপর প্লেজার সেখান থেকে বেরিয়ে তার ছেলে ম্যাক্সকে ফোন করে বলে যে বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে 2 ঘন্টার মধ্যেই দেখা করব, এমনকি তারা একসঙ্গে খেলতেও যাবে। আসলে প্লেজার তো তার এক্স ওয়াইফকে কথা দিয়েছিল যে সে ম্যাক্সের সঙ্গে সময় কাটাবে, এমনকি বাড়িতেও যাবে। এরপরই দেখা যায় যে ওই মহিলাটা সেখানে তার এক প্রেমিককে নিয়ে আসে। আসলে সে তাকে নিয়ে আসে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, আর এটা কিন্তু প্লেজার তাকেই বলে দিয়েছিল। তবে যেহেতু প্লেজার এখন আর কোনো মিথ্যা কথা বলতে পারে না, তাই সে তখন তাকে সাক্ষী দেওয়ার জন্য কিছু শিখিয়েও দিতে পারে না। এরপর আধা ঘন্টা পার হয়ে গেলে কোর্টে আবারও সবাই উপস্থিত হয়ে যায়। সেখানে বিপরীত পক্ষের উকিল কথাবার্তা শেষ করার পর যখন প্লেজার
বিচারের সুযোগ দেওয়া হয় তখন প্লেচার সাক্ষীকে আদালতে হাজির করতে পারলেও নিয়ম অনুযায়ী তাকে কোনো প্রশ্নই করতে পারে না, কারণ সে মিথ্যা বলতে পারবে না। প্লেচার তাকে বারবার উল্টাপাল্টা কথা বলতে থাকে, আর একটা সময়ে ওই সাক্ষী সেখানে রেগে গিয়ে সব সত্যি কথা বলে দেয়। সে বলে যে প্রায় রাতেই সে ওই বাড়িতে আসতো, এমনকি ওই মহিলা তার সঙ্গে অনেকবার ইন্টিমেটও হয়েছে, যার কারণে এখন তো সবটাই ক্লিয়ার আর জজ সাহেব এখন তার রায়টাই দিয়ে দেবে। কিন্তু ঠিক এমন সময় প্লেচারের মাথায় একটা চমৎকার আইডিয়া আসে। সে খেয়াল করে যে তার মক্কেলের বার্থ সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্সের জন্ম তারিখ আলাদা আলাদা দেওয়া। এটা দেখে সে বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, তাই সে জজ সাহেবকে আরেকটু সময় দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। এরপর সে তার মক্কেলকে যখন কোর্টে তুলে জিজ্ঞাসাবাদ করে তখনই আসল সত্য কথা বের হয়ে আসে। আসলে সে বিয়ে করার জন্য জন্ম নিবন্ধনের একটা জাল কপি তৈরি করেছে, যেখানে তার বয়সটা বাড়িয়ে দেওয়া হয়েছিল, আর আসল বয়স অনুযায়ী তিনি তখন নাবালিকা অবস্থায় ছিলেন। এজন্য যে লোকের সঙ্গে বিয়ে হয়েছিল সেই বিয়েটা আসলে আইনগতভাবে হয়নি। তার মানে এই মহিলার হাজবেন্ডের সঙ্গে তার আইনগত কোনো সম্পর্ক নেই, তাই এই মহিলার কোনো সিদ্ধান্তে তার হাজবেন্ড হস্তক্ষেপ করতে পারবে না। এই কথা শোনার পর তো কোর্টের হাতে আর কিছু করার থাকে না। প্লেচারের কথায় যথেষ্ট পরিমাণ যুক্তি আছে, তাই একদম শেষ মুহূর্তে প্লেচার সত্যি কথা বলে এই কেসটা জিতে যায়। কিন্তু সে খুব ভালোভাবে বুঝতে পারে যে এই মহিলা আসলে ভালো না, সে তার হাজবেন্ডের সঙ্গে চিট করেছে, এমনকি তার 2 বাচ্চাও তার মায়ের থেকে তার বাবার কাছেই বেশি ভালো থাকবে। এইসব কথা ভাবতে ভাবতেই প্লেচারের তার নিজের ছেলের কথা মনে পড়ে যায়। সে কোনো মতেই এই ব্যাপারটাকে মেনে নিতে পারছিল না, এরকম ছোট্ট ছোট 2টা বাচ্চাকে সে কষ্ট পেতে দেখতে পারবে না। তাই সে আবারও জজ সাহেবের কাছে অনুরোধ করে যে তাকে শেষবারের মতো আরও একটু সময় দেওয়ার জন্য। কিন্তু জজ সাহেব তাকে জানায় যে এখানে আর কিছু করার নেই। আর এটা শুনে প্লেচারের আবার মাথা গরম হয়ে যায়। সে তো অলরেডি বুঝতে পেরে গিয়েছে যে মিথ্যা কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না, তাই সে জজ সাহেবের সঙ্গে বেয়াদবি করতে শুরু করে। আর ভরা আদালতে জজ সাহেবের সঙ্গে এরকম বেয়াদবি করার কারণে প্লেচারকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়। ভেতরে যাওয়ার পর সে তার প্রাক্তন স্ত্রীকে কল করে বলতে থাকে যে বিশ্বাস করো, আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আমি এখন কোনো মতেই আসতে পারছি না, প্লিজ তুমি $1000 দিয়ে আমাকে এখান থেকে মুক্ত করো। কিন্তু রিডি তাকে আর বিশ্বাস করতে চায় না, কারণ এতকাল ধরে তো প্লেচার মিথ্যা কথা বলে এসেছে, তাই আজকে হয়তো সে মিথ্যাই বলছে, যার কারণে শেষ বিদায় জানিয়ে রিডি তাকে এবার ব্যঙ্গ করতে শুরু করে। এরপর প্লেচারকে জেলে বন্দি করে রাখা হয়। একটু পর দেখা যায় যে তার অ্যাসিস্ট্যান্ট তাকে ওখানে মুক্ত করতে এসেছে। তাদের এক কলিগ নাকি তাকে ফোন করে জানিয়েছিল যে প্লেচার সব সত্যি কথা বলে বিপদে পড়ে গিয়েছে, তাই সে তাকে সাহায্য করার জন্যই এগিয়ে এসেছে। তাকে জেল থেকে ছাড়ানোর জন্য প্লেচার তার অ্যাসিস্ট্যান্টের উপর অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। কিন্তু এখন তো তাকে এখানে বসে থাকলে চলবে না, তাই সে দ্রুত গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে যায়। কিন্তু এয়ারপোর্টের মধ্যে এখন তাকে আর ঢুকতে দেওয়া হয় না। এরপর প্লেচার খোঁজ খবর নিয়ে জানতে পারে যে রিডি যেই ফ্লাইটে যাবে সেটা অলরেডি ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু প্লেচার তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে নিজেকে একটা লাগেজ বানিয়ে রানওয়েতে চলে যায়। আর সেখানে যাওয়ার পর দেখতে পায় যে প্লেনটা ছেড়ে দিচ্ছে, কিন্তু তাকে তো কিছু করতেই হবে। তাই সে প্লেনে ওঠার যে সিঁড়ি থাকে ওটাকে নিয়ে চলে যায় চলন্ত প্লেনের দিকে। শুরুর দিকে তো প্লেনের গতি অনেকটা কম থাকে, তাই সে প্লেনের নাগালও পেয়ে যায়। একে একে প্রত্যেকটা জানালায় সে নিজের ওয়াইফ আর ছেলেকে খুঁজতে থাকে। এদিকে ভেতরে রেডিও মন খারাপ করে বসেছিল, কিন্তু তবুও সে নিজের জেদের কাছে হার মানবে না। এরপর তার বয়ফ্রেন্ড যখন তাকে আই লাভ ইউ বলে, এর উত্তরে শুধুমাত্র সে তাকে থ্যাংক ইউ বলে। আর এখান থেকে কিন্তু বোঝা যায় যে তার মনের মধ্যে প্লেচারের জন্য এখনো জায়গা আছে। এরপর তার বয়ফ্রেন্ড যখন জানালা দিয়ে বাইরের দিকে তাকায়, ওখানে সে প্লেচারকে দেখতে পায়। রিডি প্লেচারকে দেখে তো প্রচন্ড অবাক হয়ে যায়। সে ভাবে যে সে হয়তো তাকে বিদায় জানাতে এসেছে, কিন্তু সে তো আসলে তাদেরকে এখানে আটকাতে এসেছে। তো একটা সময়ে প্লেন থামানোর জন্য সে নিজের গতি বাড়িয়ে দেয় আর একদম সামনে গিয়ে পাইলটের চেম্বারে নিজের জুতা খুলে মারে, যার কারণে প্লেনে কোনো সমস্যা হয়েছে এটা ভেবে পাইলট প্লেনটাকে থামিয়ে দেয়। কিন্তু প্লেন থামালে কি হবে, প্লেচার যে সিঁড়িটাই করে যাচ্ছিল সে ওটাতে ব্রেক মারতেই ভুলে যায়, যার কারণে একটু পরই ব্রেক ফেল হয়ে প্লেচার সেখানে থাকা লাগেজের উপরে গিয়ে পড়ে। এরপর রাতের বেলায় সেখানে পুলিশ এসে জানতে পারে যে সে নাকি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীনতায় ভুগছে, কারণ আজকে সারাদিন সে পাগলের মতো সব কাজবাজ করেছে। এরপর সেখানে কিছুক্ষণের মধ্যেই রিডি আর ম্যাক্স চলে আসে, আর সাথে তার বয়ফ্রেন্ড। কিন্তু জীবন আজকে প্রথমবার সে পুরোপুরি মন থেকে সত্যি কথাগুলো বলতে থাকে। সে তার স্ত্রী এবং সন্তানকে যে কতটা ভালোবাসে সে তাদেরকে এটা জানায়। আজকে সে সারাদিন একটা মিথ্যা কথাও বলতে পারেনি। ম্যাক্সের উইশটা আসলে সত্যি সত্যিই পূরণ হয়েছে। এরপর প্লেচার তাদেরকে জানায় যে সে তাদের দুজনকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। এই কথাগুলো শুনে রিডি তো ডিসিশন পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। এমনকি ম্যাক্স নিজেও তার মাকে বোঝায় যে বাবা মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে। আর এরপর ম্যাক্স তার মাঝে জিজ্ঞাসা করে যে আমাদের কি সত্যি এই শহর থেকে চলে যেতে হবে মাম্মি? ঠিক তখনই রিডির বয়ফ্রেন্ড এগিয়ে আসে আর বলে যে না বাবা, তোমাদেরকে যেতে হবে না। অর্থাৎ সে নিজে থেকে রিডির পরিবারকে আবারও মিলিয়ে দেয়। আর এই সব কিছুর ভেতরে প্লেচার বুঝতে পারে যে সত্যের জয় ঠিক কতটা বেশি। এরপরে একটা বছর পার হয়ে যায় আর তারা এখন বেশ সুখে শান্তিতেই বসবাস করতে শুরু করে। সে এখন নিজের পরিবারকে সময় দিতে পারে আর সবকিছুই অনেক ভারসাম্য করেই চলতে পারে।
অর্থাৎ পুনরায় তারা আবারও একটা হ্যাপি ফ্যামিলিতে পরিণত হয়েছে। আর এমন একটা হ্যাপি মোমেন্টের মাধ্যমেই আমাদের আজকের গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আল্লাহ হাফেজ।